কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাকি ৩ উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকী আজম ও বিধান রঞ্জন রায়। পদত্যাগ করেছেন বিসিসির চেয়ারম্যান। শেষ মুহূর্তে সালমান এফ রহমানকে সুবিধা দেওয়ার অভিযোগ। ১৩ দিনে ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতি ১,৭০০ কোটি টাকা। আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ দেশের ভাবমূর্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেজের সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আজ শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাকি ৩ উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকী আজম ও বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুর ১২টার দিকে বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ৩ দিন পর গেল বৃহস্পতিবার শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় সে সময় শপথ নিতে পারেননি ৩ উপদেষ্টা। তারা হলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর ১২টার দিকে বঙ্গভবনে শপথ নেবেন তিনি। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনার্স, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ও যুক্তরাষ্ট্রের ট্রাফট ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২ বছরের মাথায় স্থায়ী হন। গ্লোবাল জুডিশিয়াল ইনস্টিটিউট অন এনভায়রনমেন্ট ব্রাজিলের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রেফাত আহমেদ। পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমানের কাছে তার পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন। শিবলী রুবায়তুল ইসলামের বিরুদ্ধে শেয়ারবাজারের নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশে রোড শো করা এবং শেয়ারবাজার কারসাজিকারকদের নানাভাবে সহায়তা করায় তিনি ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। পদত্যাগের আগেও শেষ মুহূর্তে গত বৃহস্পতিবার তিনি সালমান এফ রহমানের বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেছিলেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন সালমান এফ রহমানকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার সুবিধা করে দিতেই কার্যালয়ে না এসেও বাসায় বসে তিনি এই আদেশ জারি করেন। পদত্যাগপত্র পাওয়ার পর এখন নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হলে এখনো ১১ দফা দাবিতে বাংলাদেশ পুলিশের বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতি পালন করছেন অধস্তন পুলিশ কর্মকর্তারা। দোষী পুলিশের শাস্তি দাবি সহ পুলিশের সংস্কার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশকে না রাখারও দাবি তাদের। বিক্ষোভকারীরা বলেন, তৎকালীন সরকারের সময় অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিতে বাধ্য হন অধস্তন কর্মকর্তারা। পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চিত করারও দাবি জানান তারা। পুলিশের যৌক্তিক দাবি মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুলিশের সংস্কার দাবিও করেন আন্দোলনকারীরা। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি করে কাছে ফেরার সুযোগ করে দেওয়ারও দাবি কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের। যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আছে, অত্যন্ত বিচক্ষণ মানুষ, যদি মনে হয় যারা পুলিশের এই দাবির মধ্যে কোনো জায়গায় ব্যত্যয় আছে, সেটা সংস্কার করে যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন, সংস্কার করে যতটুকু এটা মডিফাই করা যায় করে আমরা চাই একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব যে হ্যাঁ আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও। এতে ৩ জন কর্মকর্তা সহ ৯ জন সেনা সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় আরও জানাচ্ছেন মাহিয়া রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, এমন দাবি করে গোপালগঞ্জে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এ সময় সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা। এতে আহত হয় সেনা কর্মকর্তা, সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত 15 জন। আইএসপিআর জানিয়েছে, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়তে থাকে। দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হয়। পুড়িয়ে দেয়া হয় সেনাবাহিনীর একটি গাড়ি, ভাঙচুর চালানো হয় অন্য 2টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি খাতে 13 দিনে ক্ষতি প্রায় 1700 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, এতে বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তিও। সহিংসতার জের ধরে ইন্টারনেট শাটডাউনের পুরো প্রক্রিয়াটিকেই ব্যবহারকারীদের সাথে শেখ হাসিনা সরকারের মিথ্যাচার বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। শিউলি শবনমের প্রতিবেদন। দেশে 20 লাখ উদ্যোক্তা ইন্টারনেটের উপর নির্ভরশীল। শুধুমাত্র সামাজিক যোগাযোগ ভিত্তিক উদ্যোক্তা 5 লাখেরও বেশি। পণ্য সরবরাহে রয়েছেন আরও 8 লাখ, আর ক্রেতা সংখ্যা অন্তত 2 কোটি। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে 25% হারে, এমন তথ্য অনলাইন ব্যবসায়ীদের সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের। প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্স ও এফ কমার্স খাতে প্রতিদিন অন্তত 120 কোটি টাকা ক্ষতি হয়েছে। 13 দিনে ক্ষতি প্রায় 1700 কোটি। টিকেটিং, ট্যুরিজম, হেলথ, এই টাইপের আরও কিছু সেক্টর আছে, সব মিলে এগুলো প্রায় 120-30 কোটি টাকার দৈনিকের একটা ট্রানজ্যাকশন আছে। এটা আপনার ইন্টারনেট অ্যান্ড ফেসবুক এই দুটো যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই সেক্টরটা বাধাগ্রস্ত হবে না। বিশ্ববাজারে আইটি রপ্তানি খাতে বড় বাজার রয়েছে বাংলাদেশের, যেখান থেকে গড়ে প্রতিদিন 70 থেকে 80 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় সফটওয়্যার সেবা, কল সেন্টার, ফ্রিল্যান্সিং সহ অনলাইন ভিত্তিক রপ্তানিমুখী খাতে পড়েছে নেতিবাচক প্রভাব। অনেক বিদেশি ক্রেতার আস্থা হারিয়েছে বাংলাদেশ। তৈরি হয়েছে ক্রেতা হারানোর ঝুঁকি। ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা, যাদের আয়ের একমাত্র অবলম্বন ফেসবুক ও ইউটিউব। অনেক ক্লায়েন্ট হয়তো এখন কন্টিনিউ করে যাবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখব ওনারা হয়তো এই দেশে সেই কাজগুলো কন্টিনিউ করার বিষয়ে সেই কিছুটা দ্বিধাযুক্ত থাকবেন। এর বাইরে পোশাক শিল্প, শিক্ষা, টেলিমেডিসিন সহ দেশের প্রায় প্রতিটি খাতই বর্তমানে প্রযুক্তি ও অনলাইন নির্ভর। ফলে বিভিন্ন অর্ডার বাতিল, সেবা বঞ্চিত হওয়া সহ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের অর্থনীতি। কান্ট্রি ইমেজের কথা যদি আমি বলি, সেটা কিন্তু নাই। কান্ট্রি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি, সেটাও কিন্তু আমার নাই। দীর্ঘমেয়াদী যে লস হয়েছে, এটার হিসাব এখনই আসলে বলা যাবে না। জনগণকে ইন্টারনেট সম্পর্কে ভুল তথ্য দিয়ে এ ধরনের ক্ষতি করা হয়েছে বলে দাবি জড়িতদের। 8টা কিন্তু আমার 6টা জায়গায় অ্যালোকেটেড করা, 7টা জায়গায় অ্যালোকেটেড করা, যেটা কোনোই ডাটা সেন্টার খাজা টাওয়ারে অবস্থিত ছিল না। দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকলে ভারত, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে অনলাইন ব্যবসার বাজার চলে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, চালান কপিতে অসঙ্গতি ও মেমো না দেয়ার সতর্কতা। ঘটনাবলী 21 সংবাদে। রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি, অতিরিক্ত বাজার মূল্যে রোধে মনিটরিং করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় চালান কপিতে অসঙ্গতি ও পাইকারি ক্রেতাদের মেমো না দেয়ায় সতর্ক করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানায় তারা। বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। আমাদের কাছে ইনফরমেশন আছে যে টাকা প্রান্তিক লেভেল থেকে মাঠ পর্যায়ে আপনারা কিনে ব্যাপারীরা এখানে সিন্ডিকেট করে সেটাকে আপনারা দ্বিগুণ দাম বাড়ান। রাত 12টার দিকে কারওয়ান বাজারের কাঁচা বাজার মনিটরিংয়ে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় কারণ বাজারে প্রবেশের পর কাঁচামাল ভর্তি ট্রাকে চালান কপি পেলেও তাতে ক্রয় মূল্য না থাকায় আড়ত মালিককে সতর্ক করেন শিক্ষার্থীরা। ক্রয় করতে আসছে আপনাদের কাছ থেকে, আপনারা রিসিভ দিবেন। তবে আড়ত মালিকরা বলছেন গ্রাম থেকে কাঁচামাল ক্রয় করার সময় মেমো থাকে না, তবে এখন থেকে মেমো রাখার ব্যবস্থা করা হবে। খুচরা বিক্রেতা এদের কাছে গেলে ওরা রিসিপ্ট দেখাইতে পারেন, আপনারা দেন না রিসিপ্ট, কেন দেন না আপনারা? আপনারা কি এখন থেকে দিবেন রিসিপ্টটা? দিব অবশ্যই। গ্রাম থেকে 30 টাকায় কেনা পণ্য কারণ বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে আড়ত মালিকরা, আবার পাইকারি ক্রেতাদের মেমো দিচ্ছেন না তারা। দলটা পরিবর্তন হয়েছে, এখন আবার বিরোধী দলীয় যারা সংখ্যাগরিষ্ঠ তো তারা আবার এটাকে দখলে নিচ্ছে। তো এরা সবাই একটা আতঙ্কের ভিতরে আছে, তারা বলতেছে যদি আপনারা নিয়মিত আসেন তাহলে আমরা ডে বাই ডে আপনাদেরকে এই জিনিসটা বলবো, কিন্তু এখন আমাদের একটু ভয় কাজ করতেছে। এবং আমরা চাচ্ছি যে আরোদার একটা রিসিপ্ট দিবে এবং আপনার খুচরা বিক্রেতা এরা আমরা ইনভেস্টিগেশন করবো আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আড়ত মালিককে সতর্ক করার পর ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আমাদের সাথে আসুক, আমরাও কিছুদিন কাজ করি। আমরা কিছুদিন কাজ করে দেখা যাচ্ছে ভোক্তা যেটা কিছুদিনে পারতেছে না, আমরা শিক্ষার্থীরা কিছুদিন করব তাদের সাথে। অলরেডি আমাদের কারণ বাজারে আমরা ধাপে ধাপে অনেক কিছুই ধরেছি। চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপরাধ রোধে মাঠে থাকবে বলেও জানায় তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাকি 3 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকী আজম, বিধান রঞ্জন রায়। পদত্যাগ করেছেন বিসিসি চেয়ারম্যান, শেষ মুহূর্তেও সালমান এফ রহমানকে সুবিধা দেওয়ার অভিযোগ। 13 দিনে ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতি 1700 কোটি টাকা, আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ দেশের ভাবমূর্তি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।